প্রিয় দর্শক, শিকড় টিভির বিশেষ আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে আমরা আপনাদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছেন অথবা বিভিন্ন সময় আপনাদের অনেকের সঙ্গে কথা বলার আমরা বুঝতে পেরেছি যে বেশ কিছু জিনিস নিয়ে আপনাদের আগ্রহ আছে, কৌতূহল আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আজ আমরা কথা বলবো ফেডারেল হাই স্কিল ক্লাস সম্পর্কে, এবং এটা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন অ্যামাজন ইমিগ্রেশন অ্যান্ড লিগাল সার্ভিসেসের সিইও জনাব ওয়াজির হোসেন মুরাদ। ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ নাফিস, থ্যাংক ইউ শিকড় টিভি কানাডা। জি ভাইয়া, এই যে ফেডারেল হাই স্কিল ক্লাস, এইটা একটা নতুন কনসেপ্ট, এটা আগে ছিল না, এবছরই এটা ইন্ট্রোডিউস করা হয়েছে বা হচ্ছে। তো জিনিসটা কি আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলেন। ফেডারেল হাই স্কিল ক্লাসটা হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়। যেমন আগে যেটা ছিল ফেডারেল স্কিল ওয়ার্কার, ফেডারেল স্কিল ট্রেডস এবং ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এটা তিনটা সমন্বয়। যেমন ফেডারেল স্কিল ওয়ার্কার কারা? যারা অ্যাকাউন্টেন্ট, যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন ধরনের প্রফেশনাল, নকের ভাষায় বলা হয় 0A। আর যারা স্কিল ট্রেডস, যারা প্লাম্বার, শেফ, মিট কাটার, এই গ্রুপটা হচ্ছে স্কিল ট্রেডস। আর এক্সপিরিয়েন্স ক্লাস ছিল যারা স্টুডেন্ট, এই দেশে পড়াশোনা শেষ করেছে বা ওয়ার্ক পারমিট নিয়ে, ওই গ্রুপকে আমরা এক্সপিরিয়েন্স ক্লাস করতাম। এখন এই তিনটাকে ইন্টিগ্রেটেড করে তারা একটা ক্লাস করবে, যেটা হচ্ছে ফেডারেল স্কিল ক্লাস। তো এইটার যে তিনটাকে একীভূত করে একটা বানানো হলো, এটা পরিবর্তনটা কি হবে? অ্যাপ্লিকেশন প্রসেস কি একই থাকছে? হ্যাঁ, একই থাকবে, অলমোস্ট সেম, কিন্তু এখন জাস্ট ফ্যাসিলিটিসটা বাড়াবে। যেমন আগে আলাদা আলাদা করে করতো। ফর এক্সাম্পল, আমরা স্কিল ট্রেডস, একটা শেফ যখন আমাদের কাছে আসতো, অথবা একটা ডক্টর আসতো, অথবা একটা স্টুডেন্ট জাস্ট রিসেন্টলি সে ওয়ার্ক পারমিট জাস্ট 1 বছর পার করেছে, সে এক্সপিরিয়েন্স ক্লাস, তো আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা অ্যাপ্লিকেশন করতাম। এখন এই জিনিসটা করা ইন্টিগ্রেট করেছে, মানে একটা ফুলে ঢুকলেই সবগুলো ইউ ক্যান রিচ অল অফ দেম। আচ্ছা, তার মানে আগে যারা ওই তিনটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারতেন, এখনো তারাই করবে, কিন্তু এখন জাস্ট একটাতে করবে। বুঝতে পেরেছি। এটা ছাড়া কি আর কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, এছাড়া আরো পরিবর্তন আছে। অনেকগুলো জিনিসটাও করা সহজ করার চেষ্টা করবে। সেটা হচ্ছে, আগে যেমন বয়সটা একটা বিগ ফ্যাক্টর ছিল, যেমন 35 যাদের পার হয়ে যেত, তারা অলমোস্ট এরপর থেকে পয়েন্ট কমা শুরু, এবং অলমোস্ট 46 আসা মাত্রই তার পয়েন্টটা হয়ে যেত 0। এরপরে আর একটা খুব বড় পরিবর্তন হচ্ছে, এই দেশে যারা কাজ করতো আগে, 1 বছরের বেশি সময় কাজ করার পর খুব একটা ওদেরকে পয়েন্ট দেওয়া হতো না। এখন 1 বছরের বেশি সময় যারা কাজ করবে এবং ওদের পয়েন্টটা ওরা দিবে, আর বেশি সময়ের জন্য দিবে, 1 বছর 2 বছর। এটা লাভবান হবে যারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসছে বা ওই গ্রুপটা। জি, তার মানে হচ্ছে যে আসলে যাদের স্কিলড ক্যাটাগরিতে যারা আসলে আসবেন, তাদের জন্য বিষয়টা বরং আগের থেকে সহজই হলো। কারণ অনেকের বয়স নিয়ে চিন্তা ছিল যে বাংলাদেশে অনেকেই আসেন যারা মিড এজে আসেন বা ক্যারিয়ারের একটা জায়গা থেকে আসেন, তাদের জন্য আসলে বিষয়গুলো, এবং স্টুডেন্ট যারা মনে করতেন যে আমাদের পয়েন্ট কম হচ্ছে, তারা এখন বেটার পয়েন্ট পেতে পারবেন, তাই তো? জি 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 জি। তো এখন পয়েন্ট সিস্টেমে এটার কি কি চেঞ্জ এখানে, মানে আমরা যে অ্যানালাইসিস করেছি বা ওদের এই পর্যন্ত যা আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে এখানে 5টা জিনিসটা ওরা চেঞ্জ করার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে একক পয়েন্ট সিস্টেম। এখন প্রত্যেকটা, যেটা আমি বলেছি, ইন্টিগ্রেটেড করবো, একটাতেই রাখবে ওরা। নাম্বার 2, ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স, যেটা একটু আগে আমি বলেছি। আমি আর একটু ইন ডিটেলস বলি। 1 বছরের বেশি আগে যেমন পয়েন্ট দিত না, এখন ওরা ওটা ক্যালকুলেট 3 বছর করলে ওটা রিওয়ার্ড সেই ধরনের পাবে। বয়সের নমনীয়তা, এখন বয়স যেহেতু ওরা স্কিলকে ওরা পাত্তা দিবে বা আরো একটু বেশি ওরা দেখবে, এই জন্য স্কিলটাকে ওরা প্রাধান্য দিবে, বয়সের ইয়াটা কমাবে। বাট কিভাবে কমাবে ওইটা আমাদের কাছে এখনো আসে নাই। তো পসিবিলিটি ইজ ভেরি হাই, তারা স্কিলকে প্রাধান্য দিচ্ছে। হয়তো যাদের এক্সপিরিয়েন্স 15 বছর, তার জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে ওর 50 হয়ে গেলে অসুবিধা নেই, ইকুইভ্যালেন্ট করবে। হাউএভার উই ডোন্ট নো এট দিস মোমেন্ট, বাট পসিবিলিটি ইজ ভেরি হাই, তার স্কিল লোক খুঁজবে। এবং আরেকটা জিনিস, শহরের বাইরে যাবে। ফর এক্সাম্পল, এখানে টরন্টোতে বা ভ্যাঙ্কুভারে বা যে শহরগুলোতে প্রচুর মানুষ থাকে, এটাকে বিভিন্ন শহরে যাদের যাবে, ছোট শহরগুলোতে, ওদের জন্য এক্সট্রা পয়েন্ট দেবে। বাহ। তো এই জিনিসগুলো হচ্ছে আর কি, এটার একটা ভালো দিক। আচ্ছা, এতে করে কি অন্য যে প্রোগ্রামগুলো যেমন পিএনপি ছিল আগে, সেখানে কোনো ইম্প্যাক্ট আসবে বলে আপনার মনে হয়? না, ওইটার মতোই চলবে।
হয়তো বা তারা ওখানেও শিথিল করার চেষ্টা করবে। জি কারণ যেটা আমি মনে করি, আমি অনেকদিন এই ইমিগ্রেশন প্র্যাকটিস করে আসছি, যখন তারা কোনো একটা জিনিসে খুব হার্ড লাইনে যায়, ফর এক্সাম্পল এখন রিফিউজি ক্লেম বা স্টুডেন্টের উপরে তাদের যে হার্ড লাইন টাফ তাদের অ্যাটিটিউড, হয়তো অন্য কোনো একটা তাদের উদ্দেশ্য আছে, ভালো ইচ্ছা আছে তাদের অন্য প্রোগ্রামগুলোর দিকে তারা, কারণ এই দেশে তো এন্ড অফ দ্য ডে আমাদের লোক দরকার, আমাদের স্কিল দরকার। জি ইনিশিয়ালি মনে হচ্ছে এটা কানাডা মনে হয় ইমিগ্রেশন বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এটা একটা নতুন প্যাথ হতে পারে, ওদের কাছে নতুন অপরচুনিটি খুলে দিতে পারে। জি। কিন্তু এই যে আপনি বলছিলেন যে এটা কবে থেকে কার্যকর হবে, সেটা এখন তো কার্যকর হয়নি, কবে থেকে হতে পারে? 2027-এর শেষ 27 নাগাদ হবে, এবং প্রায় এখন থেকে আমি মনে করি যে 18 থেকে 24 মাস লাগার সম্ভাবনা আছে এখনো। তো সেই সময়টাতে মানে তার আগ পর্যন্ত এখন যারা মানে আবেদন করতে চান তারা তো আগের নিয়মে অ্যাপ্লিকেশন করতে থাকবেন। সব আগের যে নিয়মে চলবে, সবকিছুই থাকবে, এবং মানুষের এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, বা এটাকে আমি মনে করি এটা অ্যাডভান্টেজ। মানে আপনি আগের নিয়মের সুবিধাও পাচ্ছেন, বা নতুন কোনো নিয়ম আসলে ওইটাও আপনি এডিশনাল আপনি পেয়ে যাবেন, এবং এর জন্য একটা ট্রানজিশনাল একটা পিরিয়ডও থাকবে। জি এমন না যে ওভারনাইট একটা প্রোগ্রাম আসছে আগের গুলাকে ওরা ইয়ে করে লেগাসিতে নিয়ে যাবে, বা অথবা ব্যান্ড করে দিবে, অথবা বাজেয়াপ্ত করবে বা হোল্ড করবে, তা না। একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকবে, ওদেরকে কিভাবে মার্চ করা যায় হয়তো এইভাবে করবে। জি। আচ্ছা, এমনিতে সিকিউরিটি চেক অথবা এই যে যাচাই বাছাই এইসব প্রক্রিয়ায় কি কোনো চেঞ্জ আসছে? হ্যাঁ, অবশ্যই, কারণ এখন আসলে সময়ের সাথে সাথে যেমন ফলস ডকুমেন্ট বা এই ধরনের জিনিসগুলো ওরা আরো বেশি ওরা অ্যালার্ট হবে। জি এবং মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের ক্লায়েন্ট যখন আসে আমরা বলি আপনি অনেকগুলো ভালো কাজের মধ্যে একটা কাগজ দেয়া যাবে না যেটা আপনাকে আন্ডারমাইন করবে, আপনার এই পুরো জিনিসটাকে নষ্ট করে দেবে। অনেকেই ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, হয়তো আমাদের একটা স্বভাব আছে, আমরা ঠিক আছে কাগজটা দিয়ে দিলাম, কিন্তু কাগজটা না দিলেও কিন্তু হয়। আমরা কি করি, আননেসেসারি, বা আমার আসলে ওই এক্সপিরিয়েন্সটা দরকারও নেই, কিন্তু ওরা পরবর্তীতে খুঁজে পেলো যে আপনার এটা ইলিগাল বা এটা আসলে ঠিক না, আপনার পুরো কেসটা কিন্তু নষ্ট হয়ে গেল। সো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখন যত সময় যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ওদের লোকবল আছে, ওরা বের করে ফেলবে। সো যাতে আমাদের এই ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে, কাগজপত্রের ব্যাপারে আমাদের আরো বেশি জেনুইননেস থাকতে হবে, আমরা আগে যে যা করেছি ওটা অবশ্যই পরিহার করতে হবে। এবং আমি শুনেছি যে এখন ওরা নতুন নতুন আরো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে এই প্রক্রিয়ার ভেতরে। জি, ওরা ওই আগের তুলনায় অনেক বেশি ওটা জিরো টলারেন্স, এটা করতে দেবে না ওরা। এটা আমারও মনে হচ্ছে এটা করা উচিত, কারণ এখানে আসলে প্রচুর জেনুইন মানুষ আছে, তারা আসলে ওই যে কিছু ইলিগাল কাজের কারণে ওনারা আসলে জিনিসটা পাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে ওটা বন্ধ হোক, তাইলে জেনুইন যারা আছে ওরা আসতে পারবে। তো একটা প্রশ্ন আপনাকে করি, সেটা যেহেতু ডকুমেন্টেশন নিয়ে আমরা কথা বলছিলাম, ডকুমেন্টেশন নিয়ে অনেকের কনফিউশন থাকে যে এটা তো আসলে স্পেসিফিক রুলস সিআরসি ওয়েবসাইটে ওখানে লেখা থাকে না। তো ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট বা এগুলোর ক্ষেত্রে আসলে একজন মানুষের কি প্রিপারেশন নেওয়া উচিত বা কিভাবে করা উচিত? ডকুমেন্ট চেকলিস্ট থাকে না, আবার থাকেও। হাউএভার ইয়েস, ইউ আর রাইট, এখানে অনেক সময় স্পেসিফিক ওইভাবে বলা থাকে না, তখন সিরিয়াসলি প্রফেশনাল লোকের কাছে যাইতে হবে। এখন অনেক প্রফেশনাল আছে নিজেরা জানেন আসলে কি ডকুমেন্ট চেকলিস্ট করতে হবে। সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, ফর এক্সাম্পল আমি একজন ইনভেস্টর, অথবা আমি একজন স্কিল ওয়ার্কার, অথবা আমি স্টুডেন্ট, আমার জন্য কোন জিনিসটা আইডেন্টিফিকেশন, অথবা আমি একজন রিফিউজি ক্লেমেন্ট। সো আমার জন্য আসলে আমার কোন জিনিসটা আমার জন্য দরকার। এখন আমি হচ্ছে ইনভেস্টর প্রোগ্রাম, কিন্তু আমি স্টুডেন্টের কাগজপত্র দিলাম বেশি করে, ওইটা হবে না। কিছু ওই জিনিসটাকে যারা প্রফেশনাল ওই জিনিসগুলো ওরা জানে যে কোন জিনিসগুলো এখানে স্পেসিফিক আমাকে করতে হয়, এবং কোন জিনিসগুলো ওরা চায়। এমন না যে আমার মন গড়া আমি দিয়ে দিলাম, তা কিন্তু হবে না। এন্ড অফ দ্য ডে আপনি দিতেই পারেন, কিন্তু আর ইউ গোয়িং টু বি অ্যাপ্রুভড অর নট। সো আমাদের মেইন গোলটা কি, অ্যাপ্লিকেশনটা যাতে অ্যাপ্রুভ হয়। আমি দিলাম কিন্তু অ্যাপ্রুভ হয় না, কিন্তু অনেক সময় আছে ওই জিনিসগুলো কিন্তু আছে আমার কাছে। আমাদের কাছে যখন অনেক রিফিউজড ক্লায়েন্ট আসে, তখন আমরা দেখি যে আপনার তো এইগুলো ছিল, আপনি জমা দেন নাই কেন, অথবা আননেসেসারি কাগজ জমা দিয়ে দিচ্ছে যেটা ওনার দরকার নাই, যেটা বরং ওনার কি পুরো কেসটাকে আন্ডারমাইন করেছে। জিনিসটাকে ওরা যেটাতে আপনার এটা বিশ্বাস বা যে ধরনের এটা ভ্যালু দেওয়ার কথা ছিল দেয় নাই।
সো এই জিনিসগুলোকে হিসাব রাখতে হবে এবং যারা প্রফেশনাল, যারা এই কাজগুলো অনেকদিন থেকে করে আসছে, ওদের কাছে যাওয়া উচিত আমি মনে করি। জি। তো প্রিয় দর্শক, আমরা যেটা বুঝলাম যে আসলে ফেডারেল হাই স্কিল ক্লাস এটা আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা বরং অনেকের জন্যই সুখবর হয়ে আসবে। এবং তার চেয়েও বড় কথা যে আমরা শুনছিলাম, উনি বলছিলেন যে ডকুমেন্টেশনের ক্ষেত্রে যথাযথ কাগজপত্র এবং সঠিক কাগজপত্র, জাল কাগজপত্র ব্যবহার না করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যথাযথ প্রস্তুতি নেওয়াটাও ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো জনাব ওয়াজির হোসেন মুরাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিকে আমরা কথা বলবো ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরে। ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা।